নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। স্বাগত নতুন একটি ভয়ের এপিসোডে। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ ও স্বাভাবিক আছো, আর কানে হেডফোন দিয়ে প্রেত জনি দারুণভাবে এনজয় করছো। আজ যে দুটি ঘটনা তোমাদেরকে বলবো, প্রথম ঘটনাটি একটি পরিত্যক্ত জায়গাকে নিয়ে, এবং জায়গাটির নাম আশা করছি সবাই শুনে একটু অবাকই হবে। হ্যাঁ, ঘটনাটি অবশ্য এখনকার নয়, ঘটনাটি অনেক বছর আগের ঘটনা। একটা জায়গাটার নাম হলো কালীঘাট। হ্যাঁ, এই কালীঘাটকে ঘিরেই আজকের একটি ঘটনা। আর সেকেন্ড ঘটনাটি ঘটেছে কাল আমার সঙ্গে। কাল যখন অফিস থেকে ফিরছিলাম, এই ঘটনাটি কালকে আমার সঙ্গে ঘটেছে। আমি ভাবতে পারিনি এরকম একটি ঘটনা আমার সঙ্গে ঘটবে। তা ভাবলাম তোমাদের সঙ্গে এই ঘটনাটি শেয়ার করলে কেমন হয়। তো আজকের এই দুটো ঘটনা নিয়ে আমাদের আজকের এপিসোড শুরু করছি। আর বেশি দেরি করব না, শুরু করছি আজকের 20 নম্বর এপিসোড। দেখতে দেখতে আমাদের 20 নম্বর এপিসোডও হয়ে গেল। সো থ্যাংক ইউ এত পরিমাণে সাপোর্ট করার জন্য। এবং আমি জানি ঘটনা শুরু হওয়ার আগেই অনেকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছো, তবুও বলছি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে একদম কেউ ভুলবে না। এবং সবাই কমেন্ট করে দাও কে কোথা থেকে শুনছো এবং আজকের ঘটনা তোমরা কেমনভাবে এনজয় করছো। শুরু করছি আজকের 20 নম্বর এপিসোড। ঘটনা পাঠিয়েছেন ত্রিধা মান্না। এই রাজা, খবর কি তোমাদের সবার? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমাদের প্রেতজনী পরিবার প্রায় 200 সাবস্ক্রাইবার ক্রস করতে চললো, দেখে খুবই ভালো লাগছে। এইভাবেই এগিয়ে যাও, পাশে আছি। ঘটনাটি ঘটেছিল আমার দাদুর সাথে। আমার দাদুরা বর্তমানে কলকাতার বেহালাতে থাকলেও ছোটবেলায় দাদুদের আদি বাড়ি ছিল কালীঘাটে। সেই সময় কালীঘাট মানেই বুঝতে পারছো কেমন হতে পারে। তখন এত জাঁকজমক ছিল না। শ্মশানে বসে চলতো তান্ত্রিকদের যজ্ঞ। মায়ের আরাধনায় সারা কালীঘাট মন্দির এক অন্য মধুময় নেশায় মেতে উঠত। মাঝে মাঝে সাহেবরা এসেও মায়ের আরাধনাতে মন দিতেন। দাদুদের বাড়িটা ছিল ঠিক মন্দির থেকে 15 মিনিটের হাঁটা পথ। এখন যেইখানে কালীঘাট বাজার, তারই আশেপাশে। আশেপাশে বললাম তার কারণ আমার জন্মের পর আমি সেই বাড়ি আর দেখিনি। ছোটবেলায় দাদু একটু ভীতু স্বভাবের ছিলেন, তবুও তার কিছু ডানপিটে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে এমন অনেক কাজ করেছিলেন যা হয়তো দাদু একা থাকলে কখনোই করতেন না। এমনই একটি দিনের কথা। দাদুর বন্ধুরা মিলে ঠিক করে দুপুরবেলা দাদুদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা ভাঙা জমিদার বাড়ির ছাদ ছিল, সেই ছাদে গিয়ে ঘুড়ি ওড়াবে। তবে এই ছাদে তারা সকালে গিয়ে অনেক ঘুড়ি উড়িয়েছে, কিন্তু দুপুরের পর তেমনভাবে ছাদটায় কাউকে দেখা যেত না। কারণবশত দাদুর বাবা একবার বলেছিল, ওই ছাদে সকালের পর আর উঠবি না, ও ছাদে হাওয়া ভালো না। এই কথা মনে পড়তেই দাদু তার বন্ধুদেরকে বলে, এই শ্যামল, তোর মাথাখানা গেছে নাকি? একে দুপুর তারপর আবার ওই ছাদ, পাগল হলি নাকি তোরা? বাবা জানতে পারলে কিন্তু খুব বকা দেবে। অনেকক্ষণ দাদুকে নিয়ে হাসাহাসি করার পর শ্যামল বলে, দেখ ভাই, তুই না আসতে চাইলে আসিস না, কিন্তু এইবার না এলে পরের বার থেকে আমাদের সাথে আর ঘুড়ি ওড়াতে কিন্তু আসবি না, তুই বলে দিলাম। এই ভয় দেখানোর পর তবুও দাদু অনেক বারণ করতে থাকে তাদের। তবুও তারা না শুনলে শেষে দাদু তাদের সাথে যেতে বাধ্য হয়। দুপুর হয়। দাদু দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়ে তার ঘুড়ি ও মস্ত একখানা লাটাই নিয়ে। সঙ্গে পকেটে করে আছে কিছু আমড়া। বন্ধুরা এলে সবাই একসঙ্গে খাবে। এদিকে আকাশের শরৎকালের পেঁজা তুলোর মতো মেঘ আকাশের চারিধারে ভেসে আছে। রোদ্দুর উঠেছে ঠিকই, কিন্তু গরম নেই। এমন আবহাওয়াতে শুধু বাচ্চাদের কেন, বড়দেরও মন মেতে উঠবে। কিছুটা হাঁটার পর দাদু ওঠে সেই ছাদে। ছাদে গিয়ে দেখে ছাদ একদম ফাঁকা। দাদু ভাবতে থাকে, তবে কি আমি তাড়াতাড়ি এসে পড়লাম? তারপর দাদু ছাদে উঠে এদিক ওদিক দেখতে দেখতে গিয়ে বসে একটা ভাঙা পাঁচিলে হেলান দিয়ে।
তারপর পকেট থেকে একটা আমড়া বার করে সবে একটা কামড় দেবে এমন সময় ডাক আসে, নাড়ু, এই নাড়ু। দাদু সঙ্গে সঙ্গে উত্তর দেয়, হ্যাঁ বল। এই বলে ছাদে ওঠার দরজার দিকে তাকালো। কই, কেউ নেই তো। তবে কি আমি ভুল শুনলাম? কিন্তু মনে হলো যেন শ্যামল ডাকলো। এই ভাবতে ভাবতে আবার আমরাতে কামড় দিতে যাবে। এইবার দাদুর ডান দিকের একটা পিলার ছিল, সেইখান থেকে ডাক এলো, কি রে নাড়ু, একা একা খাবি? দিবি না আমাকে? দাদু চমকে দেখালো পিলারের দিকে। দাদু দেখে একটা ছেলে, বয়স ওই দাদুরই মতো, পরনে একটা হাফ প্যান্ট ও একটা ফাটা গেঞ্জি। দাদুর দিকে তাকিয়ে হাসছে। দাদু এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলে, কে রে তুই? তোকে কেন দেব? সেই ছেলেটি দাদুর দিকে এগিয়ে আসতে আসতে বলে, আমি দিলু, দে আমাকে আমরা। দাদু বুড়ো কুচকে বলে, কেন রে তোকে দেবো? তুই কি আমার বন্ধু? দিলু দাদুর কিছুটা সামনে এসে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, আমি তো তোর বন্ধুদেরও বন্ধু, ওরাই তো আমাকে ডেকেছিল, তাই আমি এসেছি। দাদু একটু ভেবে উত্তর দেয়, ও, শ্যামল তোকে ডেকেছে। এই বলে দাদু তাকে একটা আমড়া দিল। ছেলেটা আমড়াটা নিল এবং বলল, তবে বসে আছিস কেন? চল আমরা ঘুরে ওড়াই। দাদু বলে, ওরা আসবে না? ছেলেটা উত্তর দেয়, এসে পড়বে, চল আমরা ঘুড়ি ওড়াই, ওরা পরে আসবে কোনে। এই বলে আমড়াটা শেষ করে তারা যায় ঘুড়ি ওড়াতে। দাদু ধীরে ধীরে ঘুড়ি বাড়তে দাদু সেই ছেলেটিকে বলে, আচ্ছা দিলু, তুই কোথায় থাকিস? দিলু উত্তর দেয়, আমি তো এই ছাদেই থাকি। দাদু একবার মাথা ঘুরিয়ে দিলুকে বলে, তবে দেখিনি তো কোনোদিন। এই ছাদে কোথায় থাকিস? দিলু একবার মুচকি এসে উত্তর দেয়, কিন্তু আমি তোকে রোজ দেখি। এইভাবে তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। এমনই কথাবার্তা চলতে চলতে কতক্ষণ যে পেরিয়ে যায় তার কোনো ঠিক নেই। দাদু এক মনে ঘুরে উড়িয়ে যাচ্ছে। এমন সময় দাদু আওয়াজ পায়, কেউ যেন দাদুকে ডাকছে, নাড়ু, নাড়ু, ওই নাড়ু, ওই নাড়ু। কিন্তু অদ্ভুত ব্যাপারটি হলো, দাদু যেন তার চোখ সেই দিকে দিতেই পারছে না। দাদু যেন সেই ঘুড়ির দিকে তাকিয়ে সম্মোহিত হয়ে গেছে। তার পা যেন সে থামাতে পারছে না। ধীরে ধীরে সেই পা যেন এগিয়েই চলেছে। এমন সময় দাদুকে যেন কেউ পেছন থেকে এক জোরে ধাক্কা মারে এবং দাদু ছিটকে পড়ে ছাদের উপরে। দাদু কিছুক্ষণ কিছুক্ষণ দাদু ওইভাবেই পড়ে থাকে। দাদু উঠে দেখে শ্যামল ও তার বন্ধুরা। শ্যামল রেগে গিয়ে এক চড় কষিয়ে দেয় দাদুর গালে। তারপর বলে, কি করছিস তুই একা? আমি না এলে কি হতো জানিস? কখন এসেছিস তুই? দাদু হাঁ করে দেখে শ্যামলের দিকে এবং বলে, উফ, কি হয়েছে? কি হয়েছে? আরে আমরা না আসলে ছাদ দিয়ে পড়ে যেতিস। একদম ছাদের ধারে চলে গেছিলিস তুই। কেন একা একা এসেছিলিস? কটা বাজে দেখ। দাদু হকচকিয়ে বলে, একা তো ছিলাম না, আমার সঙ্গে তো দিলু ছিল। দিলু? কে দিলু? দাদু একটু ভেবে বলে, হ্যাঁ বললো তোরা ডেকেছিলিস ওকে। কি বলছিস? কে দিলু? আমরা যখন উঠলাম সাথে তখন তো কেউ ছিল না। বল, তোরা বল, কেউ ছিল না তো। আর তুই একদম একা ছিলিস ছাদে। আর ছাদে ঘুড়ি ওড়াতে ওড়াতে একদম ছাদের ধারে চলে গেছিলিস। তুই কি বুঝতে পারিসনি কিছু? তারপর তারা সবাই মিলে দাদুকে ঘরে নিয়ে আসে। ঘরে এসে ঘড়ির দিকে তাকাতেই দাদু অবাক হয়ে যায়। দাদু দেখে দাদু যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন প্রায় 1:30 বাজে। সব মিলিয়ে এতক্ষণে অন্তত আর যাই হোক 3:30 বেজে যাওয়ার কথা, কিন্তু সবে 2 বাজে। এ কি করে সম্ভব? আকাশ পাতাল ভাবতে ভাবতে শ্যামলরা তাকে অনেক প্রশ্ন করায়। দাদু তারপর তাদের সব বলে। সব কথা শুনে
শ্যামল বলে, সবই তো বুঝলাম, তবে দিলুটা কে? আগে কখনো শুনিনি তো নামটা। এর উত্তর আর পাওয়া যায় না। তারপর দাদুরা আর সেই ছাদে কখনো যায়নি। তবে সেই প্রশ্ন দাদুকে আজও ভাবায়, দিলু কে? দারুণ একটি ঘটনা, জাস্ট দারুণ একটি ঘটনা। মানে লাস্টের দিকে এসে সত্যিই কিন্তু একটা সাসপেন্স ক্রিয়েট করে গেল এটা ঘটনাটি, যে দিলু কে এবং দিলু কোথা থেকে বা এলো। তারপরে যখন তারা তখন দাদুর বন্ধুগুলো যখন এলো, তারপরে দিলু কোথায় গেল? মানে সত্যিই একটা কিন্তু প্রশ্ন করে দিয়ে গেল। প্লিজ যদি আপনারা কেউ বুঝতে পারেন দিলুকে, প্লিজ কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর ত্রিধা, যদি তুমি ঘটনাটির শেষ মানে দিলু কে বা কোথা থেকে এলো, সেই ঘটনাটি কিভাবে ঘটেছিল, প্লিজ যদি জানো আমাদেরকে কিন্তু জানিও। এবং থ্যাংক ইউ সো মাচ এরকম একটি ঘটনা পাঠানোর জন্য। আশা করছি তোমাদের এই ঘটনাটিও ভালো লেগেছে, ছোট্ট একটি ঘটনা। এবং শেষের ঘটনাটি বলেছিলাম আমার সঙ্গে কাল যে ঘটনাটি ঘটে গেছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে যাবো আজকের আমাদের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি ঘটেছিল কাল যখন আমি অফিস থেকে ফিরছিলাম। সময়টা তখন খুব একটা দেখিনি, হয়তো ওই 11:30 হবে। আমাদের বাড়ি থেকে অফিসের দূরত্ব খুব বেশি দূর নয়, তাই আমি বেশিরভাগ সময় সাইকেল নিয়ে যাতায়াত করি। রাত 11টার পরই আমাদের এই ভেতরের রাস্তা হয়ে যায় একদম ফাঁকা। কাল কি মনে হয়েছিল, বাড়িতে মনে হলো কিছু খাবার নিয়ে যাই। তাই একটা ফাস্টফুডের দোকানে দাঁড়িয়ে কিছু খাবার নিয়ে আমি বাড়ি ফিরছিলাম। আমাদের বাড়ি আসার কিছুটা আগেই একটা খুব বড় জলা পড়ে। জলাটা আমি সেই ছোটবেলা থেকে দেখছি, প্রায় অনেক দিনের জলাটি। আমার দাদু যখন বেঁচে ছিলেন তখন আমার দাদু বলতেন জলাটা নাকি রাতে করে খুব একটা ভালো না। তা আমি অত শত চিন্তা না করে খাবারটা নিয়ে সাইকেলে করে আপন মনে আসছিলাম বাড়ির দিকে। জলাটা কিছুটা পেরিয়েছি, এমন সময় মনে হলো যেন আমার সাইকেলের পেছনটা হঠাৎ করে ভারী হয়ে যায়। আমি বুঝতে পারি না, কারণ এতক্ষণ আমার সাইকেল গড়গড়িয়ে চলছিল। হঠাৎ করে ভারী হয়ে যাবার কারণটা আমি খুঁজে পাই না। আমি পেছন ঘুরে একবার দেখলাম, কিন্তু কিছুই তো নেই, সাইকেল পুরো ফাঁকা। ধীরে ধীরে সাইকেলের ভার যেন বাড়তেই থাকে। আমি কিছু বুঝতে পারি না। হঠাৎ যেন আমার অতিরিক্ত গরম লাগতে শুরু করে। মনে হয় অতিরিক্ত উত্তপ্ত কিছুর কাছে আমি বসে আছি, যার কারণে আমার এরকম অনবরত ঘাম বেরোচ্ছে। আমি প্রায় ঘামে ভিজে যাই। কিছুটা আসার পর আমাদের সামনে একটা মন্দির আছে। আমি ওখানে যাওয়ার সময় যেন সাইকেলটা আরো ভারী হয়ে যায়। আমি যেন সেই মন্দিরের কাছে পৌঁছাতে পারছিলাম না। আমি বুঝতে পারি না কি হচ্ছিল আমার সঙ্গে। মানে আমি যে সাইকেলটাও চালাচ্ছিলাম তাও যেন খুবই কষ্টে। মানে আমাকে মনে করতে হচ্ছিল আমাকে যা হোক করে অন্তত মন্দিরটার কাছে পৌঁছাতে হবে। অনেক কষ্ট করার পর সেই মন্দিরের কাছে আমি আসি। মন্দিরের কাছে আসার পর মন্দিরের কাছে দাঁড়াতেই যেন সব ঠিক হয়ে যায়। আমি তারপর তাড়াহুড়ো করে বাড়িতে ফিরি এবং মাকে সব ঘটনা বলি। তার পরের দিন মা আমাকে একজনের কাছে ছাড়াতে নিয়ে যায় এবং সেখান থেকে বলে যে হয়তো ওই খাবার নিয়ে আসছিলাম বলে সেই খাবারের ওপর কারোর খুব খারাপ দৃষ্টি পড়েছিল এবং সেই খাবারের গন্ধেই কিছু আমার পিছু ধরেছিল এবং সেই মন্দিরের কাছাকাছি আসতেই সেই কিছু আমার পিছন ছেড়ে দেয়। তারপর এখন সব ঠিকঠাকই আছে, একটু শরীর খারাপ করেছিল ঠিকই, কিন্তু এখন আমি সম্পূর্ণ ঠিক আছি। এই ছিল আজকের ঘটনা। প্লিজ আজকে যদি ভালো লাগে ঘটনাটি কিন্তু প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবং আপনারাও আপনাদের ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। কিভাবে পাঠাবেন না, ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে আপনারা আপনাদের ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। এবং একটি কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আমরা ফিরছি এই শনিবার ঠিক রাত 11টার সময়। সকলকে শুভরাত্রি।